তো সবাইকে পড়ানো শুরু করেছি ইকোনমি প্রিলিমসের জন্য। এর আগে আমি মানির টাইপগুলো মানে টাকার কী কী কাজ এবং কেমনভাবে টাকার উৎপত্তি, টাকার টাইপগুলো সেগুলো সম্পর্কে হালকাভাবে ধারণা দিয়েছিলাম। এবার আসবো ব্যাঙ্কিং সেক্টরে, ঠিক আছে? ফার্স্টে যেখানে আছে মানি, এই মানির এইখানটা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি। সেটা আমি পড়িয়েছি তোমার ক্লাস 10th এনসিইআরটি থেকে, কারণ সেখানে টাইপসগুলো ব্যাখ্যা করা আছে। এইখানে কী কী ব্যাখ্যা করা আছে, যে বার্টার সিস্টেম কী জিনিস, ঠিক আছে? মিডিয়াম অফ এক্সচেঞ্জ মানি ব্যবহার করা হয়, এইসব জিনিসগুলোর ওপর হালকার ওপর মারা আছে। ফাংশানগুলো সব ওইখানে পড়িয়ে দেওয়া আছে, পারলে দেখে নেবে, ঠিক আছে? এই জিনিসটা আর আমি পড়াচ্ছি না, একদম চলে আসছি যে সাপ্লাই অফ মানি, ঠিক আছে? তো সাপ্লাই অফ মানিটাই হচ্ছে এইখানে ক্লাস টুয়েলথের ম্যাক্রো ইকোনমি চ্যাপ্টার, ঠিক আছে? ক্লাস 12 ম্যাক্রো ইকোনমি চ্যাপ্টার নম্বর 3। তো এই সাপ্লাই অফ মানি যেখানটা এবং ডিমান্ড অফ মানি যেখানটা, এইখানটা থেকেই তোমার শুরু হচ্ছে ব্যাঙ্কিং সিস্টেম এবং মনিটারি পলিসি, ঠিক আছে? ফার্স্ট পড়াচ্ছি ব্যাঙ্কিং সিস্টেম, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন কামস টু আস, হোয়াই ব্যাঙ্কিং সিস্টেম কামস ইন, দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন, যে ব্যাঙ্কিং সিস্টেম কেন আমাদের কাছে এলো, এটা সম্পর্কে আমাদেরকে হালকাভাবে ধারণা পেতে হবে, ঠিক আছে? এবং সেটা আমি একবার অলরেডি পড়িয়ে দিয়েছি, কেমনভাবে ব্যাঙ্কিং সেক্টর এসছে, এফডিআই কাকে বলে, এফপিআই কাকে বলে, কেমনভাবে এফডিআই হয় এবং ব্যাঙ্কিং সিস্টেম কারণে মিডিলম্যান হিসেবে এলো সেরকমভাবে, ঠিক আছে? তো ব্যাঙ্কিং সেক্টর এক কথায় আমরা কি জানি, মিডিলম্যান, ঠিক আছে? কেমনভাবে, যে কেমনভাবে মানি সাপ্লাই করব এইটার ওপর বেস করে, এবং অনেক ধরনের কাজ রয়েছে ব্যাঙ্কিংয়ে, সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো, ঠিক আছে? তো এইখান থেকে কেমনভাবে প্রিলিমসে কোশ্চেন পড়ে সেগুলো মাঝে মধ্যে পড়াতে পড়াতে আমি বলে দেবো। বেসিক থেকে ব্যাঙ্কিং সেক্টর থেকে একটা দুটো কোশ্চেন করে দেয়, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট, ডিমান্ড অফ মানি, মানে মানির ডিমান্ড যত বাড়বে তত কী হবে, মানি সাপ্লাই বেশি করতে হবে, আর যত কমবে তত মানি সাপ্লাই কম করতে হবে, এরকম আমাদের ধারণা। কিন্তু অ্যাকচুয়ালি ইকোনমিতে কি এটা হয়? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, ঠিক আছে? এটাই তোমার কে কন্ট্রোল করে, যে মানি সাপ্লাই বাড়বে বা মানি সাপ্লাই কমবে, ডিমান্ড যতই থাকুক সেটা কেমন হবে, সেটা কে করে? সেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর, ঠিক আছে? ব্যাঙ্কিং সেক্টর পড়ছে। আমরা বলি যে আমাদের দেশে সবথেকে বড় সেক্টর হচ্ছে সার্ভিস সেক্টর, তার মধ্যে একটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর, ব্যাঙ্কিংয়েও সার্ভিস হয়, ঠিক আছে? তো দেখো, ডিমান্ড ফর মানি, দ্য ডিমান্ড ফর মানি টেলস আস হোয়াট মেক্স পিপল ডিজায়ার এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি, বলছে দ্য ডিমান্ড অফ মানি টেলস আস, একটা মানির যে ডিমান্ড সেটা আমাদেরকে কী বলে, হোয়াট মেক্স পিপল ডিজায়ার, পিপলকে কোন জিনিসটা এই আকাঙ্ক্ষাটা দেয়, এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি, যে একটা মানি, টাকার যে ডিজায়ারটা রয়েছে সেটা কেন আসে একটা মানুষের কাছে, ঠিক আছে? সেটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন। সিন্স মানি ইজ রিকোয়ার্ড এ কন্ডাক্ট ট্রানজ্যাকশান, দ্য ভ্যালু অফ ট্রানজ্যাকশানস উইল ডিটারমাইন দ্য মানি পিপল উইল ওয়ান্ট টু কিপ, the larger is the quantum of transaction to be made, the larger is the quality of money demanded। তাহলে কি বলছে, আগে কি করতাম, জানিয়েছিলাম বার্টার সিস্টেমের রুলস কী ছিল, যে তোমার কাছেও যে জিনিসটা রয়েছে তার কাছেও আরেকটা জিনিস রয়েছে, এবং এরকম হতে হবে ডাবল কোইন্সিডেন্ট, মানে আমার কাছে যদি মোবাইল থাকে এবং তোমার মোবাইলটাই দরকার, এবং তার বদলে তোমার কাছেও এবার আমার দরকার একটা হেডফোন, মানে তোমার কাছেও কিন্তু হেডফোনই থাকতে হবে, তাহলেই কিন্তু হবে। কিন্তু এরকম যদি কেস ঘটে যে তোমার মোবাইল দরকার আর আমার হেডফোন দরকার, তোমার কাছে রয়েছে কী রয়েছে, তোমার কাছে ধরো ট্রাক্টর রয়েছে, ঠিক আছে? আর আমার কাছে মোবাইলটা রয়েছে, কিন্তু আমি নেবো না ট্রাক্টর, আমার হেডফোনই দরকার, তাহলে কী হবে, এক্ষেত্রে প্রবলেমের সৃষ্টি হবে। এটা হচ্ছে তোমার বার্টার সিস্টেমের প্রবলেম। এবার বার্টার সিস্টেমের প্রবলেম যেই দেখা দিল, মানুষ কী করলো, ধীরে ধীরে সেই জিনিসটাকে মানিতে এক্সচেঞ্জ করার চেষ্টা করলো। মানি ক প্রকার সেটা আমি বলে দিয়েছি, কমোডিটি মানি, মেটালিক মানি, আরও রয়েছে, পড়ে নেবে, ঠিক আছে? তো ব্যাপারটা কী হলো আমাদের কাছে এইখানে, যে বার্টার সিস্টেমে যেই প্রবলেম দেখা দিল তখন মানি সিস্টেম চলে এলো। এবার প্রশ্নটা কী ছিল, যে মানির ডিমান্ডটা কেন এত বেশি, সেটা সম্পর্কে কি বলছে, এটা যখন বলছে যে মানি, টাকা, এটা যখন ট্রানজ্যাকশানের একটা মেথড হয়ে দাঁড়ালো, ট্রানজ্যাকশানের মেথড মানে এই যেটা আমরা মিডিয়াম অফ এক্সচেঞ্জ বলছি, এর আগে কী করতাম, বার্টার সিস্টেমে ওইটা করতাম, এখন আমরা মানি সিস্টেমে চলি। তো যখনই মানি সিস্টেমটা চলে এলো তখন মানুষের কাছে কী হলো, টাকাটা মূল্যবান হয়ে গেলো, ঠিক আছে? টাকাটা মূল্যবান হয়ে এলে সেই জন্য কী করতে চাইলো, যে মানিটাকে নিজেরা আর্ন করতে চেষ্টা করলো, নিজেদের মধ্যে কিপ করে রাখার চেষ্টা করলো, মানে ধরে রাখার চেষ্টা করলো, ঠিক আছে? তো এই কারণে মানির ডিমান্ডটা ধীরে ধীরে বাড়তে শুরু করলো, ঠিক আছে? এইটুকুন জিনিস, এর থেকে বেশি এইখানটায় পড়তে হয় না। তাহলে ডিমান্ডটা কিসের জন্য বুঝতে পারছো? তারপর দেখো, বলছে যে
Since the quantum of transaction to be made depends on income, it should be clear that a rise in income will lead to rise in demand for money. দেখো ইনকাম, তাই তো নাকি? বলছে কি ইনকামটা যতটা বেশি হবে ততটাই মানির সাপ্লাই বেশি হবে, এবং মানুষের যত ইনকাম বেশি হবে মানুষের ডিমান্ডটা, টাকার ডিমান্ডটা তত বেশি হবে। ঠিক আছে, তো কী হচ্ছে, ইনকাম একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা মানির ডিমান্ড বাড়ায়। মাথায় রাখবে, ইনকাম একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা মানির ডিমান্ড বাড়ায়। ঠিক আছে, অলসো when people keep their savings in the form of money rather than putting it in a bank which gives them interest, how much money people keep also depends on rate of interest। ঠিক আছে, কী বলছে, যখন মানুষ কী হচ্ছে সেটাকে সেভিংস হিসেবে রাখছে ইন দ্য ফর্ম অফ মানি। ঠিক আছে, অলদো ব্যাংক তাকে ইন্টারেস্ট দিচ্ছে। ঠিক আছে, রাদার দ্যান পুটিং ইট ইন এ ব্যাঙ্ক হুইচ গিভস দেম ইন্টারেস্ট। ঠিক আছে, হাউ মাচ মানি পিপল কিপ অলসো ডিপেন্ডস অন দ্য রেট অফ ইন্টারেস্ট। তাহলে কী বলতে চাইছে, যে ব্যাঙ্ক যদি তাকে ইন্টারেস্ট রেট বেশি দেয়, তাতে যদি সে তোমার সেভ করে রাখে সেভিংসে, সেটা একটা ডিমান্ডের ওপর নির্ভর করে, যে বাইরে তার ডিমান্ডটা বাড়ছে না ভেতরে তার জমা রাখার ডিমান্ডটা বাড়ছে। ঠিক আছে, specifically when interest rates go up, people become less interested in holding money, since holding money amount to holding less of interest earning deposits, thus less interest received, therefore at higher interest rates money demand rate comes down। তাহলে কী হলো, দেখো এখানে কিন্তু মনিটারি পলিসি বলছে, কী বলছে, যখন মানির ডিমান্ডটা খুব বেশি থাকবে, চাহিদা বেশি থাকবে, ঠিক আছে, এবং যদি মানিটা জমা না থাকে, কম জমা থাকে ব্যাংকে, তাহলে কী হবে, মানিটা বাইরে থাকবে আর ইন্টারেস্ট রেট ঠিক আছে সেটা হায়ার হয়ে যাবে, এবং মানির ডিমান্ডটা যেটা আছে সেটা কমতে থাকবে। এটা আমি মনিটারি পলিসি যখন পড়াবো কেমনভাবে হয় সেটা বোঝাবো। ঠিক আছে, তো ডিমান্ড অফ মানি কী জিনিস বুঝলাম। ঠিক আছে, এবার কী বলছে, সাপ্লাই অফ মানি। এবার প্রশ্নটা হচ্ছে যে এই মানি টাকা যে কথাটা তুলছি সেটা কে সাপ্লাই করছে, এটাই হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, এইখানেই আসছে ব্যাঙ্কিং সিস্টেম। বলছে ইন এ মডার্ন ইকোনমি মানি কম্প্রাইজেস ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ডিপোজিট। তাহলে কি মানি কত ধরনের রয়েছে এই মডার্নে? প্রশ্ন করতে শর্ট কোশ্চেন, দুটো ধরনের, ক্যাশ, ঠিক আছে, যেটাকে বলা হয় সবথেকে বড় লিকুইডিটি। ঠিক আছে, লিকুইডিটি মানে কিন্তু এখানে পেট্রোলিয়াম লিকুইডিটি নয়, এখানে লিকুইডিটি মানে হচ্ছে ক্যাশ, মানে অরিজিনাল টাকা রূপে যেটা রয়েছে বাইরে ঘোরাফেরা করছে সেটাকে বলা হয় লিকুইডিটি। ঠিক আছে, ইন এ মডার্ন ইকোনমি মানি কম্প্রাইজেস ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ডিপোজিট। তাহলে ক ধরনের দেখা যাচ্ছে? দুই ধরনের, ক্যাশ এবং ব্যাঙ্ক ডিপোজিটস। ডিপেন্ডিং অন হোয়াট টাইপ অফ ব্যাঙ্ক ডিপোজিটস আর বিং ইনক্লুডেড, দেয়ার আর মেনি মিডিয়ার্স অফ মানি, দিজ আর ক্রিয়েটেড বাই এ সিস্টেম কম্প্রাইজিং টু টাইপস অফ ইনস্টিটিউশন। তাহলে কী হচ্ছে, ক ধরনের ইনস্টিটিউশন আমরা পাচ্ছি যেটা মানির সিস্টেমকে কন্ট্রোল করছে? সেন্ট্রাল ব্যাঙ্ক অফ দ্য ইকোনমি অ্যান্ড দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক অফ দ্য ইকোনমি। ঠিক আছে, এই সেন্ট্রাল ব্যাঙ্ক আর কমার্শিয়াল ব্যাঙ্কের পার্থক্যটা করে রাখবে, কাজে দেবে। এরপরে ধীরে ধীরে বলবো কেমনভাবে শর্ট কোশ্চেন আছে, এবং আগের বছরে যে কোশ্চেন এসেছিলো সেগুলো আমি দেখাবো। ঠিক আছে, কী বলছে, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ দ্য ইকোনমি মানে তুমি যে কোনো দেশে যাও, আমাদের দেশে কী আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, অন্যান্য দেশে যাবে তাদের একটা সেন্ট্রাল ব্যাঙ্ক রয়েছে। ঠিক আছে, আর কি হচ্ছে, কমার্শিয়াল ব্যাঙ্ক সিস্টেম। দু ধরনের ব্যাঙ্কিং সিস্টেম আমরা পেলাম। ক ধরনের ব্যাঙ্কিং সিস্টেম নোট করে নেবে, সেন্ট্রাল ব্যাঙ্ক, কমার্শিয়াল ব্যাঙ্ক। মানি ক ধরনের পেলাম, ক্যাশ, ডিপোজিট। ঠিক আছে, এইগুলোই শর্ট কোশ্চেন করে, এই ভাগগুলো জানতে হয়। ঠিক আছে, সেন্ট্রাল ব্যাঙ্ক কী বলছে দেখো, সেন্ট্রাল ব্যাঙ্ক ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ইনস্টিটিউশন ইন এ মডার্ন ইকোনমি। বলছে সেন্ট্রাল ব্যাঙ্ক কী বলছে, একটা খুবই গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন ইন এ মডার্ন ইকোনমি। অলমোস্ট এভরি কান্ট্রি হ্যাজ ওয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক। ইন্ডিয়া গট ইটস সেন্ট্রাল ব্যাঙ্ক ইন 1935, আরবিআই অ্যাক্ট 1935, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1935-এর রুলস অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অ্যাক্টের মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সৃষ্টি হয়। তাহলে ইন্ডিয়া কবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেয়েছিল? 1935। যারা স্টেট পাবলিক সার্ভিসে দাও তাদেরকে এই শর্ট কোশ্চেনটা করে, ইউপিএসসি করে না, এটা স্টেট পাবলিক করে। ঠিক আছে, ইটস নেম ইজ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেন্ট্রাল ব্যাঙ্ক হ্যাজ সেভারাল ইম্পর্টেন্ট ফাংশনস। ইট ইস্যুস দ্য কারেন্সি অফ দ্য কান্ট্রি। তাহলে কি সেন্ট্রাল ব্যাঙ্কের একটা কাজ কি? ইট ইস্যুস দ্য কারেন্সি অফ এ কান্ট্রি, মনে রাখবে। ইট কন্ট্রোলস মানি সাপ্লাই, দ্বিতীয় কাজ কি? ইট কন্ট্রোলস দ্য মানি সাপ্লাই কন্ট্রোল করে অফ দ্য কান্ট্রি থ্রু ভেরিয়াস মেথডস লাইক ব্যাঙ্ক রেট, ওপেন মার্কেট অপারেশন, ভেরিয়েশন ইন রিজার্ভ রেপোস, এক্সেট্রা এক্সেট্রা। এগুলো কি হচ্ছে, মনিটারি পলিসি, পরে বোঝাবো। ঠিক আছে, ইট অ্যাক্টস অ্যাজ এ ব্যাঙ্কার টু দ্য গভর্নমেন্ট। তাহলে কী হচ্ছে, এ গভর্নমেন্টের কাছে কিসের মতো অ্যাক্ট করে, কিসের মতো রোল প্লে করে? একটা ব্যাঙ্কারের মতো। ঠিক আছে, কিসের মতো রোল করে? তাহলে ব্যাঙ্কারের মতো। ইট ইজ
কাস্টোডিয়ান অফ দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অফ দ্য ইকোনমি। তাহলে কি ফরেক্স রিজার্ভ যেটা বলি সেটাও কিন্তু এই সেন্ট্রাল ব্যাঙ্কই করে, ঠিক আছে। ইট অলসো অ্যাক্টস অ্যাজ এ ব্যাঙ্ক অফ ব্যাঙ্কিং সিস্টেম হুইচ ইজ ডিসকাসড ইন ডিটেল লেটার, ঠিক আছে, পরে ডিটেলে বলা হবে, সেটা পরে দেখবো। ফর দ্য পয়েন্ট অফ money supply, we need to focus its function of issuing currency. This currency issued by central bank can be held by the public or by the commercial bank and is called high powered money. What is high powered money, what is reserve money, what is monetary base, as ঠিক আছে, এই সব জিনিসগুলো তুমি গুগলে সার্চ করবে, আমি এটার বললাম না কো। যাই হোক, হাই পাওয়ার্ড মানি কাকে বলে? সব থেকে বড় মানি, মানে আমাদের দেশে ব্যাংকের ভেতরে যেটা আছে, সাধারণ মানুষের কাছে যেটা আছে, ডিপোজিট হিসেবে যেটা আছে, সোনা হিসেবে যেটা আছে, সমস্তটা মিলিয়ে যে টাকা মানিটা, সেটাকে বলে হাই পাওয়ার্ড মানি, ঠিক আছে। এইটা যখন মানি সাপ্লাই পড়ানো হবে, ঠিক আছে, M0 হাই পাওয়ার্ড মানি, M1 M2 M3 M4 যখন পড়ানো হবে তখন শেখানো হবে, ঠিক আছে। কমার্শিয়াল ব্যাংক দেখে নিই, বলছে কমার্শিয়াল ব্যাংকস আর দ্য আদার টাইপ অফ ইনস্টিটিউশন হুইচ আর এ পার্ট অফ দ্য মানি ক্রিয়েটিং সিস্টেম অফ দ্য ইকোনমি। তাহলে দেখো পার্থক্য দেখে নাও, সেন্ট্রাল ব্যাংকের কাজ কী তাহলে? মানি ইস্যু করা, নট মানি ক্রিয়েট করা। মানি তৈরি করা কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কাজ নয়। সেন্ট্রাল ব্যাংকের কাজ কি? মানি ইস্যু করা, কারেন্সি ইস্যু করা। আর কমার্শিয়াল ব্যাংকের কাজ কি? মানি ক্রিয়েট করা, ঠিক আছে, মানি ক্রিয়েটিং সিস্টেম অফ দ্য ইকোনমি। ইন দ্য ফলোয়িং সেকশন উই লুক অ্যাট দ্য কমার্শিয়াল ব্যাংকিং সিস্টেম ইন ডিটেল, ঠিক আছে। দে অ্যাকসেপ্ট ডিপোজিটস ফ্রম দ্য পাবলিক অ্যান্ড লেড আউট পার্ট অফ দিস ফাংশনস টু দোজ হু ওয়ান্ট টু বড়ো। তাহলে কী হচ্ছে? পাবলিক ডিপোজিট করছে এবং তার মধ্যে থেকে আবার যদি কেউ মানে লোন হিসেবে নিতে চাই তাকে বড় করছে। আমি কিন্তু পারলেই ক্লাস 10-এর NCERT থেকে তোমাদেরকে সঙ্গে সঙ্গে ক্রেডিট সিস্টেম পড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমি ব্যাঙ্কিং সিস্টেমে যেহেতু আসিনি তাই ক্রেডিট সিস্টেমটা আমি আর পড়াইনি। ক্রেডিট সিস্টেম, ব্যাঙ্কিং সিস্টেম তোমার শেষ করার পর মনিটারি পলিসি শেষ করব, মানি সাপ্লাই শেষ করব, তারপর আমি ক্রেডিট সিস্টেমে যাব। ওকে, তো কী বলছে? মানুষ কী করছে? পাবলিক যারা রয়েছে তারা অ্যাকসেপ্ট করছে এবং সেখান থেকে কেউ আবার টাকা তুলছে, টাকা নিচ্ছে লোন হিসেবে। তো এইরকমভাবে মানি ক্রিয়েট করছে। দ্য ইন্টারেস্ট রেটস পেইড বাই দ্য ব্যাঙ্কস টু দ্য ডিপোজিটার ইজ লোয়ার দ্যান দ্য রেট চার্জ ফ্রম দ্য বড়োয়ার্স। কী বলছে? আমি ধরো সেভিংস অ্যাকাউন্ট খুলেছি, ঠিক আছে, কারেন্ট অ্যাকাউন্টে তো 1 টাকাও দেওয়া হয় না। যাই হোক, সেভিংস অ্যাকাউন্ট খুলেছি, সেখানে যদি আমি 3 টাকা ইন্টারেস্ট রেট দেওয়া হয়, তুমি যদি লোন তুলতে যাও তোমাকে 15% ইন্টারেস্ট রেটে দেবে। তাহলে কী হচ্ছে? যে ডিপোজিট করে তাকে কিন্তু ব্যাংক কম দেয় এবং যে বড় করে মানে লোন নেয় তাকে কিন্তু টাকা বেশি দিতে হয়। দ্য ডিফারেন্স বিটুইন দিস টু টাইপস অফ ইন্টারেস্ট রেটস কল্ড স্প্রেড ইজ দ্য প্রফিট অ্যাপ্রোপ্রিয়েটেড বাই দ্য ব্যাঙ্কস। তাহলে কি হচ্ছে? যে এই যে ইন্টারেস্ট রেটসের পার্থক্য, মানে একজন বড় করছে, মানে ধার নিচ্ছে, লোন নিচ্ছে, তাকে কিন্তু বেশি টাকা দিতে হচ্ছে, আর যে জমা করছে তাকে কম টাকা দিতে হচ্ছে। এই যে পার্থক্যটা, এটাকে বলা হয় স্প্রেড। হোয়াট ইজ স্প্রেড? ঠিক আছে, মাথায় রাখবে। এগুলো কিন্তু প্রিলিমসে বিরাটভাবে কাজে লাগে। দ্য প্রসেস অফ ডিপোজিট অ্যান্ড লোন ক্রেডিট ক্রিয়েশন বাই ব্যাঙ্কস ইজ এক্সপ্লেইনড বিলো। ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দিস প্রসেস লেট আস ডিসকাস অ্যাজ এ স্টোরির মাধ্যমে ডিসকাস করছে যে কেমনভাবে হয়, ঠিক আছে। দেখো, ওয়ান্স দ্যার ওয়াজ দ্য গোল্ড স্মিথ নেমড লালা, ঠিক আছে, এটা আমি পড়ছি না, বলে দিচ্ছি। কী হচ্ছে? লালার কাছে সবাই, গ্রামের যারা রয়েছে তারা সোনা ডিপোজিট করতে যেত এবং যার দরকার পড়তো সে আবার তার কাছ থেকে ধার নিত, ঠিক আছে। এরকমভাবে যে ইন্টারেস্ট রেটটা পেত সেটা কি এইখানে বলা হচ্ছে যে কেমনভাবে ক্রেডিট সিস্টেম চালু করছে, ঠিক আছে। যাই হোক, এইটুকুন আমরা আর পড়লাম না। এইখানে দেখো তোমার পেপার রিসিভ করতো, ঠিক আছে, এই পেপারটা মানির মতো কাজ করতে, পেপারটা রিসিভ করছে মানে কি হচ্ছে? তোমার দলিল, যা বললে ভালো হবে, ঠিক আছে। তো এইরকমভাবে মানি ক্রিয়েশন করছে, ঠিক আছে। কমার্শিয়াল ব্যাঙ্ক হচ্ছে সেম। কমার্শিয়াল ব্যাঙ্কস আর মেডিয়েট বিটুইন ইন্ডিভিজুয়ালস অর ফার্মস উইথ এক্সেস ফান্ডস ইন দ্য ফর্ম অফ ডিপোজিটস ইন দ্য ব্যাঙ্কস টু দোজ হু নিড ফান্ডস। যারা ফান্ড চায় তাদেরকে দেয় এবং যারা ডিপোজিট করে তারা ডিপোজিট করো। বড় ফান্ডস ইন banks offer to pay some interest and on any deposit made, ঠিক আছে। Also it may be safer to keep excess funds in a bank rather than at home, just as people in example above। মানে বলতে চাইছে যে সবাই কী হতো, মানিটাকে কী করছে? বলছে যে হোমে টাকা জমা না করলে, কারণ কি, ঘরে টাকা জমা করাটা বর্তমানে কী বলা হয়? এটাকে বলা হয় ব্ল্যাক মানি, ঠিক আছে। সে ব্ল্যাক মানিটা যাতে না হয় সেই কারণে কী করতে, ক্যাশটা জমা করো আর তোমরা যার বড় করার ইচ্ছা হচ্ছে বড় করো। এতে কী হবে? যে মানি সার্কুলেশনটা ঠিক থাকে, মানে মানি সার্কুলেশন যত বেশি হবে, মাথায় রাখবে, অলওয়েজ রিমেম্বার, মানি সার্কুলেশন যত বেশি হবে একটা ইকোনমিতে তত তার টাকার ডিমান্ড বেশি, ঠিক আছে। আমাদের দেশের লোকেরা তো সব সুইস ব্যাঙ্কে জমা করে, বিরাট ব্যাপার। যাই হোক, ছাড়ো। হোয়াট ডাজ দ্য ব্যাঙ্ক ডু, এইখানটা তুমি বুঝতে পেরে গেলে।
এরপরে মানি ক্রিয়েশন বাই ব্যাঙ্কিং সিস্টেম পরের দিন পড়াবো, ঠিক আছে। মানি ক্রিয়েশন বাই ব্যাঙ্কিং সিস্টেম, ঠিক আছে। এটা পড়িয়ে দেওয়ার পর তোমার এর পরের যেটা আসবে সেটা হবে মনিটারি পলিসি, ঠিক আছে। তো মানি ক্রিয়েশন পরের দিন পড়াবো, আর মানি ক্রিয়েশন থেকে কী কোশ্চেন এসছে সেটা আমি বলে দেবো, ঠিক আছে। এরপরে মানি ক্রিয়েশন থেকে কোশ্চেন এসছে সেটা আমি বলে দেবো। এর আগে কোশ্চেন এসেছিলো যে আরবিআইয়ের গভর্নর বা আরবিআই অ্যাক্ট 1934 কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, এরকমভাবে কোশ্চেন এসছে, সেটা আমি বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এইরকমভাবে আবার কোশ্চেন করে যে কমার্শিয়াল ব্যাংকের কাজ কী, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমার্শিয়াল ব্যাঙ্ক অ্যান্ড সেন্ট্রাল ব্যাঙ্ক। এইসব বেসিক জিনিসগুলো তুমি যখন জানবে না, আর কিছু হোক না হোক তুমি এলিমিনেশন করেও কিন্তু তুমি অ্যান্সারে পৌঁছে যেতে পারবে, ঠিক আছে। আজকে ব্যাঙ্কিং সিস্টেম এতটা পর্যন্তই। থ্যাংক ইউ, উইশ ইউ অল এ হ্যাপি জার্নি। ডু লাইক, ডু শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দ্য ভিডিও। থ্যাংক ইউ।